ডক্টর মোহাম্মদ ইউনূস তার সঙ্গী সাথীদেরকে নিয়ে এখন আমেরিকাতে আছেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান করতে যাচ্ছেন। আর তার সেই যোগদানকে কেন্দ্র করে আজকের দিনে বাংলাদেশ এবং আমেরিকার নিউ ইয়র্ক সিটি সহ বাংলাদেশি কমিউনিটি অধ্যুষিত লন্ডন, আমেরিকার বা ইউরোপের যে বড় বড় শহরগুলো, সেখানে রীতিমতো তুলকালাম কাণ্ড ঘটে যাচ্ছে। এই ভিডিওটি যখন করছি তখন এক ফাঁকে সোশ্যাল মিডিয়াতে দেখে আইলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রিসিভ করার জন্য বিএনপির কিছু নেতাকর্মী এবং কিছু সোশ্যাল অ্যাক্টিভিস্ট, যারা মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন করেন, তারা এয়ারপোর্টে গেছেন এবং তারা এয়ারপোর্টে গিয়ে নিজেদের নিরাপত্তার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রোটোকল দেওয়ার জন্য সবাই পুলিশকে ফোন করছেন, ঘন ঘন পুলিশকে ফোন করছেন। তো এটা আসলে কোন পর্যায়ে যাবে আমরা বলতে পারিনি, তবে এটা নিয়ে হয়তো ঘটনা ঘটার পর আর একটা ভিডিও করব, যেটা আন্দাজ করছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকার সোসাইটির সংস্কার খুব ভালো জানেন। তো সেখানে যেভাবে পুলিশ যে কোনো বিপদে এগিয়ে আসে, এটা যেমন সত্য, তেমনি আবার আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য আপনি মিছিল করতে পারেন, মিটিং করতে পারেন, পুলিশের অনুমতি নিয়ে আপনি ডিমও মারতে পারেন, যে কাজটি আওয়ামী লীগ করবে। কিন্তু যে কাজটি আওয়ামী লীগের লোকজন এখন পর্যন্ত কল্পনা করতে পারছে না। ফার্স্ট থিং হলো যে তাদেরকে প্রতিহত করার জন্য, কাউন্টার মিছিল করার জন্য এখানে জামাতের লোক একত্র হতে পারে, বিএনপি লোক একত্র হতে পারে। এমনকি বাংলাদেশে যাভাবে মব করা হয়, ঠিক ওইভাবে যদি আমেরিকাতে বিভিন্ন খ্রিস্টান গ্রুপ রয়েছে, আফ্রিকান গ্রুপ রয়েছে, এমনকি আমেরিকান ছিন্নমূল মানুষ রয়েছে, যাদেরকে আপনি $100, $150 বা $200 বিনিময়ে তাদেরকে আপনি টাকা দিয়ে আপনি অনেক কাজ করাতে পারেন। 50 জন আপনি এরকম নিগ্রো, 50 জন এভাবে ছিন্নমূল আমেরিকান মাস্তান টাইপের, যারা বাংলাদেশের চাপাতি বাহিনীর মতো, তো তারা যদি রাস্তায় নামে, এরকম 100 জন লোক রাস্তায় নামে এবং এদেরকে ভাড়া করে পাওয়া যায়, এনিওয়ান ক্যান ডু ইট। তো তারা জাস্ট মব তৈরি করলো, এই ধর ধর ধর, মানে ইংরেজের লোক বাংলায় বললো ধর ধর ধর, এবং আওয়ামী লীগের লোকজনদেরকে তাড়া করলো। এরকম ঘটনাটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য কোনো বিষয় না। এর কারণ হলো তিনি আমেরিকাতে গ্রামীণ ব্যাংক চালান, আমেরিকার অনেক স্টেটে তার গ্রামীণ ব্যাংকের অফিস আছে, এবং বাংলাদেশে তার যে অফিস রয়েছে গ্রামীণ সেন্টার, এরকম আমেরিকাতে তার অফিস এবং ইনভেস্টমেন্ট কোনো অংশে কম নয়। প্লাস বাংলাদেশে তার যে কানেক্টিভিটি, তার সাথে আমেরিকাতে তার বিভিন্ন কানেক্টিভিটি অনেক বেশি। তিনি তো এর আগে আমেরিকাতে বিয়ে করেছেন, তার মেয়েও ওখানে থাকে, বেশ সুপরিচিত। তারপর ক্লিন্টন, হিলারি ক্লিন্টন, জো বাইডেন, এই ডেমোক্র্যাটদের যত লোক আছে সব তার পরিচিত। এবং এই ডেমোক্র্যাট যে সংগঠন, এটার যে নেতাকর্মী যারা আছেন নিউ ইয়র্ক সিটিতে, ইজিলি তাদেরকে তিনি ভাড়া করতে পারেন। এবং আপনি জানেন ওয়াশিংটন পোস্টের মতো পত্রিকা তিনি বারবার পুরো পৃষ্ঠা জুড়ে যে বিজ্ঞাপন দিয়েছেন, তো তিনি এই কাজগুলো করতে অভ্যস্ত। কাজেই তাকে নিয়ে আজকের এই দিনে সত্যিকার অর্থে কে জিতবে, কে ঘটবে, কি ঘটবে, কে ঘটাবে, এই জিনিসগুলো এখনো পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না। লন্ডনে আওয়ামী লীগের যে বিজয়টা হয়েছিল, সফলতা আওয়ামী লীগ পেয়েছিল, এর কারণ হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো প্রস্তুতি ছিল না। বিএনপি সেখানে তাকে সাহায্য করেনি। আর এইবার যেটা হচ্ছে, এনসিপি, বিএনপি, জামাত এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত যোগাযোগ সব মিলিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা শোডাউন করার চেষ্টা করবে। এবং এখানে যদি আওয়ামী লীগ জিতে যায়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশে ফিরে আসাটা খুব লজ্জাকর হয়ে পড়বে। আর যদি আওয়ামী লীগ হেরে যায়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে আসবেন, 5 বছর থাকবেন না 10 বছর থাকবেন, এটা তার দয়া মায়ের উপর নির্ভর করবে। এটা হলো যে আমি এই অল্প সময়ের জন্য সামাজিক মাধ্যমে ঢু মেরে যে দৃশ্য দেখলাম তার বর্ণনা। এখন মূল প্রসঙ্গে আসি। মূল প্রসঙ্গ হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন যাচ্ছেন তখন বাংলাদেশের সার্বিক অবস্থা ভালো না। অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, নির্বাচনের পরিবেশ, সামাজিক বিশৃঙ্খলা, সব মিলিয়ে এরকম একটা ত্রাহি অবস্থা। মনে হচ্ছে যেন একটা তাসের ঘর, যে কোনো সময় এটা, মানে যাকে বলা হয় যে কোনো কিছু ঘটতে পারে।
তো সে অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূস যখন আমেরিকাতে যাচ্ছেন, তার বিরুদ্ধ পক্ষ বলার চেষ্টা করছেন যে তিনি আর আসবেন না, তিনি আর আসবেন না, আপনারা তো তাকে চেনেন না, তিনি আর আসবেন না। আর এই সময়টাতে তার যারা প্রিয়জন আপনজন আমেরিকাতে বলতে গেলে সবাইকে তিনি নিয়ে গেছেন। তো সেখানে তাদেরকে S1 ভিসা ম্যানেজ করে তারপর তাদেরকে সেখানে এস্টাবলিশ করা, রাজনৈতিক আশ্রয় বা অন্য যে কোনো জিনিস আছে, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য ওয়ান টুর বিষয়। তো আসলে কি তিনি সেখানে থাকবেন বা থাকা সম্ভব, বা থাকলে দেশের কি লাভ হবে, তার কি লাভ হবে, আমাদের কি ক্ষতি হবে, আমাদের কি লাভ হবে, এই বিষয়গুলো নিয়ে খোলামেলা আলাপ আলোচনা না করে সবাই অভিশাপ দিচ্ছে যে এই মুহূর্তে বোধহয় ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসন শেষ হলেই আমরা বেঁচে যাই। আমি এখানে খুব বিনয়ের সঙ্গে দ্বিমত পোষণ করি যে এই ঘটনাটা আসলে আমরা যত সহজ সরল সমীকরণ করছি এভাবে হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিহাসের একটা অপরিহার্য সময় এসেছেন। এখন তার আসার পেছনে ম্যাটিকুলাস ডিজাইন ছিল বা ছিল না, তারপরে এখানে সেনাবাহিনীর কু হয়েছে কি হয়নি, তারপর পেছনে তৃতীয় দেশের কোনো ডিপ স্টেট পলিসি ছিল কি ছিল না, এগুলো একেবারে অপ্রয়োজনীয় আলোচনা। বাস্তবতা হলো যে একেবারে সহজ সরল সাদা চোখে আমরা যেটা দেখেছি সেটি হলো মানুষ সেই 2014 সন থেকে ক্রমাগত ফুঁসছিল। এখানে ব্যক্তি শেখ হাসিনাকে নিয়ে অনেকের হয়তো দুর্বলতা আছে, বঙ্গবন্ধুকে নিয়ে আরো বেশি দুর্বলতা আছে, আওয়ামী লীগকে নিয়ে অনেকের দুর্বলতা আছে, শ্রদ্ধা আছে। কিন্তু বাস্তবতা হলো যে শেখ হাসিনার শাসনে যে সকল অলিগার তৈরি হয়েছিল, যে সকল মাফিয়া তৈরি হয়েছিল এবং যে সকল সিন্ডিকেট তৈরি হয়েছিল প্রশাসনে, বিচার বিভাগে, আইন অঙ্গনে, ব্যবসা বাণিজ্যে, পথে ঘাটে মাঠে, তারা মানুষের জীবনকে জাহান্নাম বানিয়ে ফেলেছিল। এক। দুই নম্বর হলো যে মানুষ এতটা মাহরুম এবং মজলুম হয়ে পড়েছিল যে তাদের আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা ছিল না। যদি এখন সেটা আরো খারাপ অবস্থা হয়েছে, তবু সেই সময় ঘটনা মনে করুন যে আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা ছিল না। ছাত্রলীগের চাপাতি বাহিনী আপনাকে ধাওয়া করেছে, ওসি প্রদীপ আপনাকে ধাওয়া করেছে, সালমান এফ রহমান আপনার সম্পত্তির উপর, আপনার স্ত্রী কন্যার উপর হাত দিয়েছে, কিংবা ডিজিএফআই, শেখ হাসিনার ডিজিএফআই, শেখ হাসিনার NSI, শেখ হাসিনার ডিবি, তারা আপনাকে টার্গেট করেছে। ওই মুহূর্তে আপনি সান্ত্বনার জন্য জিকির করতে পারেন, আজকার করতে পারেন, আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারেন, কিন্তু এই জমিনে, বাংলার জমিনে, মানে পৃথিবীর কোথাও, এই বাংলাদেশে বসে পৃথিবীর কোনো শক্তি ছিল না শেখ হাসিনা সেই সিন্ডিকেটের বিরুদ্ধে একটা টু শব্দ করে। বোঝার চেষ্টা করুন, বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত মার্শাল বার্নিকাট বুম বদিউল আলম মজুমদার সাহেবের বাসায় গেছে, তার গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। মায়ের ডাক নামক একটি প্রতিষ্ঠানের অনুষ্ঠানে গেছেন পিটার ডিহাস, আমেরিকান রাষ্ট্রদূত, তাকে অপমান করা হয়েছে এবং শেষমেশ তাকে ধাওয়া দেওয়া হয়েছে এবং তিনি প্রাণ ভয়ে সেখান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে আশ্রয় নিয়েছেন। এরপরে আমেরিকান রাষ্ট্রদূত সহ অন্যান্য রাষ্ট্রদূতের বডিগার্ড, পুলিশ প্রোটোকল প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তো সেখানে আমেরিকান রাষ্ট্রদূত তিনি যেখানে নিরাপত্তাহীনতায় ভুগেছেন, থানায় জিডি এন্ট্রি করতে হয়েছে এবং লোকজন তাকে অসহায় তিনি হাসাহাসি করেছে, সেখানে আমজনতার অবস্থা কেমন ছিল, এটা হলো রিয়ালিটি। কোন রকম এটা নিয়ে এখন ইউনূস সাহেব পারছেন না, ব্যর্থ হয়েছেন, শেখ হাসিনা জমানার চেয়ে প্রত্যেকটা জিনিস খারাপ হয়েছে, এটা সত্য, কিন্তু আগের জমানাটাকে তো স্বীকার করতে হবে। এবং এটার প্রেক্ষিতে যে আন্দোলনটা হলো, যে খুন খারাপই হলো, এবং জুলাইয়ের যে বিপ্লব, সেই বিপ্লবটা যেটা বাড়তে বাড়তে গিয়ে আগস্ট মাসের 2024 সালের আগস্ট মাসের 5 তারিখে যে ঘটনাটা ঘটলো, আল্লাহর ওয়াস্তে সেই সময়টা চিন্তা করুন। দেখবেন যে ওই সময়টিতে দুটো অপশন ছিল। জেনারেল ওয়াকারুজ্জামান সর্বাঙ্গীন সুন্দর হতো তিনি যদি মার্শাল ল জারি করতেন, অথবা দেশে জরুরি অবস্থা জারি হতো। তো জরুরি অবস্থা জারি হলে
মূলত সমস্যার সমাধান হতো না। এখানে মার্শাল ল জারি করে আওয়ামী লীগের বিরুদ্ধে যদি এখন যে ব্যবস্থা দেওয়া হচ্ছে এই ব্যবস্থাগুলি যদি ওয়াকরুজ্জামান করতেন তাহলে সবার জন্য ভালো হতো। এটা ছিল একটা অপশন। কিন্তু যখন সেনাবাহিনী ক্ষমতা না নেওয়ার সিদ্ধান্ত নিল, রাজনৈতিক দলগুলো জাতীয় সরকার গঠন করতে রাজি হলো না, তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব গ্রহণটা ইট ওয়াজ দ্য ফাইনেস্ট অ্যান্ড বেস্ট চয়েস। এবং ওই মুহূর্তে সেই আগস্ট মাসের 8 তারিখ তিনি যখন প্রধান উপদেষ্টার রূপে শপথ নিলেন, তখন ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, আমেরিকার সাথে যে সম্পর্ক, ওটা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি না হলে ওই সময়টিতে আমরা হয়তো রক্ষা পেতাম না। সিভিল ওয়ার শুরু হয়ে যেত। এমনকি সামরিক শাসন দিয়েও 7 দিন সামরিক শাসন রাখা যেত না, পাল্টা কু হতো। এবং খালেদ মোশাররফের মতো যাকে বলা হয় জেনারেল ওয়াকরুজ্জামানকে মরতে হতো, কোনো সন্দেহ নাই। তো সেই জায়গাটাতে ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছেন এবং ওটা ছিল এ গিফট ফ্রম অলমাইটি আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একটা উপহার। এখন সেই উপহারটা আমরা ব্যবহার করতে পারিনি, ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যবহার করতে পারেনি, এটা ভিন্ন একটা প্রসঙ্গ। কিন্তু বাস্তবতা হলো যে ওই সময়টাতে এর চেয়ে আর ভালো কিছু অপশন ছিল না। এখন গত 1 বছরে ডক্টর মোহাম্মদ ইউনূস তার সঙ্গী সাথীরা যে কর্মকাণ্ড করেছেন, তাতে করে শেখ হাসিনার জমানাতে যে ক্ষতগুলো তৈরি হয়েছিল, যে গর্তগুলো তৈরি হয়েছিল, যে বিভাজন তৈরি হয়েছিল, সমাজ যেভাবে সহিংস হয়ে পড়েছিল, সেটা আরো এখন বহুমাত্রিক হয়ে গেছে। প্রতিটি সমস্যা আগের চাইতে কয়েক গুণ বেড়ে গেছে। আর আগে সমাধানের যতটুকু সুযোগ ছিল, যেমন আপনার যদি পুলিশে কোনো বড় কর্তা থাকতো, ডিজিএফআইতে যদি কেউ আপনজন থাকতো, আওয়ামী লীগের কোনো নেতার সঙ্গে আপনার ভালো সম্পর্ক থাকতো, আপনি কিছুটা হলেও রিলিফ পেতেন। কিন্তু এখন স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস, হাসনাত, সার্জিস কিংবা মির্জা ফখরুল, মির্জা আব্বাস, জামাতের আমির, আপনি যান না কেন, মানে কেউ আপনাকে এই কমপ্লিট সলিউশন অ্যান্ড রিলিফ দিতে পারবে না। পুরো অবস্থাটা চলে গেছে। ফলে মানুষ ওই শেখ হাসিনাকে যেভাবে তাড়ানোর জন্য অভিশাপ দিতেন, যেভাবে তার বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করতেন এবং বলতেন যে কি হবে না হবে পরে দেখা যাবে, আগে যাক। আমি এই উদাহরণটা আগেও একবার বলেছি যে ধানমন্ডির একটা বেশ বড় ডিপার্টমেন্টাল স্টোরের মালিক বা ম্যানেজার, তো একদিন তার কাছে গেলাম, আমার ইউটিউবে টক শো দেখেন, আমার ভক্ত। তো বারবার বলতেছিলেন যে স্যার কবে যাবে, এটা 2024 সনের ধরুন ফেব্রুয়ারি মাসের দিকে, কবে যাবে স্যার, তো পারছি না, সহ্য হচ্ছে না। আমি বললাম যে এখানে আপনি কতদিন ব্যবসা করেন, স্যার প্রায় 40 বছর। তো আমি বললাম যে আপনার এই দেখবেন যে শেখ হাসিনা যদি চলে যায়, এমন অবস্থা তৈরি করেছে আপনার এই দোকান লুট হয়ে যাবে, আপনি এখানে বসতে পারবেন না। আর দোকান যদি লুট নাও হয়, বেচা কেনা বন্ধ হয়ে যাবে এবং আপনি যে সকল লাক্সারি আইটেম বিক্রি করেন একটাও বিক্রি করতে পারবেন না। তো বলে যে যাক স্যার, এই দোকান পুড়ে যাক, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাক, কিন্তু শেখ হাসিনা চলে যাক। সেই একই মানুষ মাস 6 আগে তার সঙ্গে দেখা হলো, দোকানে বসে আছেন কর্মচারী সহ, কোনো বেচা কেনা নাই, মুখ গম্ভীর। আমি বললাম যে কি ব্যাপার, স্যার আর পারছি না। আমি বললাম যে কেন, আপনি তো বলেছিলেন যে এই অবস্থা। তো বলে স্যার তখনের জন্য সেটা বলেছিলাম, কিন্তু এখন যে অবস্থা তৈরি হবে এটা তো কল্পনার মধ্যে ছিল না, এখন তো আরো খারাপ অবস্থা। ফলে কি হলো, শেখ হাসিনার জামানাতে সে আশা করেছিল তার দোকানটা যদি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয় তবু শেখ হাসিনা চলে যায়। তো ওই যদি তার মন মানসিকতা হয়, তাহলে এখন পরিবর্তিত অবস্থাতে সেই ভদ্রলোক কি চিন্তা করছেন যে যেকোনো মূল্যে ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যাক। এইভাবে দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই ন্যারেটিভ কিন্তু তৈরি করে ফেলেছে। এখন তিনি চলে গেলে সামরিক শাসন আসবে, নির্বাচনে জাতীয় সরকার হবে নির্বাচন করার জন্য, তত্ত্বাবধায়ক সরকার হবে না কি হবে, ডাজ নট ম্যাটার। মানুষ এত কিছু চিন্তা করছে না। আমাদের দেশের মানুষ হঠাৎ করে যেভাবে উত্তেজিত হয়, তিনি চলে যাক। কিন্তু তিনি যদি চলে যান, সত্যিকার অর্থে তিনি যদি না আসেন, তাহলে বাংলাদেশে যে ভয়ানক একটা পরিস্থিতি তৈরি হবে, যেটি 1000 বছরে আপনি এরকম ইতিহাস খুঁজে পাবেন না। কাজেই আমি অন্তঃস্থল থেকে আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রত্যাবর্তন অবশ্যম্ভাবী, তার ফিরে আসতে তাকে হবেই, এবং আল্লাহ যেন তাকে ফিরে আনেন।
এই জন্য দোয়া করছি। বলা যায় না মানুষ কার কি মনে আছে, বলা যায় না। দ্বিতীয়ত হলো যে তার যে ট্রানজিশনটা, সেটা অন্তর্বর্তী থেকে তত্ত্বাবধায়ক হোক বা তিনি নির্বাচন অনুষ্ঠান করে যারা নির্বাচিত হলেন তাদের হাতে ক্ষমতা দেন, এই পুরো জিনিসটা যেন শান্তিপূর্ণ হয়। আদারওয়াইজ যে বিশৃঙ্খলাটা তৈরি হবে, অর্থাৎ ওনার যদি অশান্তিময় বিদায় হয় এবং পরিবেশ পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, সেটা যে কোনো ফর্মে হোক না কেন, এটা অতীতের যে ক্ষয়ক্ষতি, ঠিক আছে না, জমানাতে হয়েছে, এরশাদের জমানাতে হয়েছে, 2006-তে হয়েছে। আপনি খেয়াল করুন 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে সারা বাংলাদেশ যাকে বলা হয় স্তব্ধ হয়ে গেছিল, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা ক্ষয়ক্ষতির পরিমাণটা কিন্তু ছিল না। একটা ঘৃণা ছিল, কিন্তু এখন যেভাবে হচ্ছে তার 1000 ভাগের 1 ভাগ ছিল না। সত্তার সাহেবের পতনের পরে এরশাদ সাহেব ক্ষমতা এলেন, মার্শাল ল দিলেন। ক্ষয়ক্ষতির কথা চিন্তা করেন, এখনকার তুলনায় এটা নস্যি, কিন্তু 75-এর তুলনায় বেশি ছিল। আওয়ামী লীগের উপর, মানে বিএনপির উপর, নেতাকর্মীদের উপর অনেক জুলুম অত্যাচার হয়েছে। আবার এরশাদের পতনের পরে সত্তার সাহেবের যে ট্রানজিশন, তার সাথে অনেক বেশি ক্ষয়ক্ষতি জাতীয় পার্টির নেতাকর্মীদের হয়েছে। এইভাবে যতবারই ক্ষমতার পালাবদল হয়েছে এবং অশান্তির মধ্যে হয়েছে, বিশেষ করে 111-এর সময় কোমর ভেঙে গেছে। আবার 111-এর সময় বিএনপির যে ক্ষতি হয়েছে, তার সাথে অনেক বেশি ক্ষতি এখন কিন্তু আওয়ামী লীগের হচ্ছে। তো কাজেই একটা অনিয়মতান্ত্রিক অশান্তির মধ্যে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের পতন হয় বা তিনি যদি না আসেন, একটা ভ্যাকুম তৈরি হয়, তাহলে এই যে আগস্ট মাসের 5 তারিখে শেখ হাসিনা চলে যাওয়ার পর যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার সাথে ভয়ঙ্কর ভয়ঙ্কর মহা ভয়ঙ্কর আউট অফ আওয়ার ইমাজিনেশন এরকম পরিস্থিতি তৈরি হবে, যেটা একজন নাগরিক হিসেবে আমি কখনোই কল্পনা করি না। বাংলাদেশকে কেন্দ্র করে আমেরিকা এবং ভারতের যে সম্পর্ক, এটি এখন রীতিমতো দা কুমড়ার সম্পর্কে পরিণত হয়েছে। আমরা জানি যে জনাব ডোনাল্ড ট্রাম্প এবং জনাব নরেন্দ্র মোদী, এই দুজনের মধ্যে একটা ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর তাদের মধ্যে প্রথম যে বিতণ্ডা, সেই বিতণ্ডাটা শুরু হয় বাংলাদেশকে কেন্দ্র করে। আপনারা জানেন যে বাংলাদেশে যা কিছু হচ্ছিল ভারতের ইঙ্গিতে, এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর যে তার পূর্বসূরি মিস্টার বাইডেন বাংলাদেশের কর্তৃত্ব সরাসরি নিজের হাতে নিয়েছিলেন, এবং মার্কিন যে ডিপ স্টেট পলিসি হয়েছিল, সেই ডিপ স্টেট পলিসি অনুযায়ী মিস্টার ডোনাল্ড লু থেকে শুরু করে অন্যান্য যারা, মিস্টার পিটার ডি হাস সহ আরো যে সকল নাম ইদানিং আসছে, তারা এবং তাদের দোসররা সবাই মিলে যেভাবে একেবারে ভারতের কর্তৃত্ব অস্বীকার করে শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছিল, তা নিয়ে শুরুর দিকে মিস্টার ডোনাল্ড ট্রাম্প বেশ বিরক্ত ছিলেন, এবং তিনি আগামীতে কোনো ডিপ স্টেট পলিসি চলবে না, এরকম একটা মতবাদ তিনি দিয়েছিলেন। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র আগামীতে কোনো দেশে সরকার পরিবর্তনে একটি পয়সাও সেই দেশের ট্রেজারি থেকে আর বিনিয়োগ করবে না। দ্বিতীয়ত হলো যে এই ডিপ স্টেট পলিসির যে সকল কর্তা ব্যক্তি, তিনি তাদেরকে চাপে রাখার জন্য ওই আমেরিকাতে জর্জ সরোজ, যার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ভালো সম্পর্ক ছিল, এবং জর্জ সরোজ ওই সময়টিতে ডিপ স্টেট পলিসির কারণে নানা দেশে নানা রকম যে অপকর্ম করে বেড়াতেন, তার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প খুব, যাকে বলা হয় একেবারে কাটছাট সম্পর্ক, মানে হোয়াইট হাউসের ধারে কাছে জর্জ সরোজ এবং তার যারা লোকজন ঢুকতে না পারে সেই ব্যবস্থা তিনি করেছিলেন। দ্বিতীয়ত, তিনি এসে তার মনোভাব এতটা শক্তিশালী অবস্থানে তিনি বসেছিলেন দুটো বিষয়ে, একটা হলো এই ডিপ স্টেট পলিসি, আর একটা হলো পুতিনের পক্ষ অবলম্বন করা এবং ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য জেলেনস্কিকে চাপ দেওয়া। এবং এই কাজগুলো তিনি করেছিলেন মূলত তার বন্ধু জেলেনস্কিকে সহযোগিতা করার জন্য। আর দ্বিতীয়ত, বাংলাদেশের ব্যাপারে ডিপ স্টেট থিওরি, ডোনাল্ড লুকে চাকরিচ্যুত করা, পিটার ডি হাসকে চাকরি ছাড়তে বাধ্য করা, এই কাজগুলো করেছিলেন মূলত নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য। কিন্তু মার্কিন রাষ্ট্র ব্যবস্থা এতটা শক্তিশালী
সেখানে আসলে যে কোনো একটা সরকারি সিদ্ধান্ত বা রাষ্ট্রীয় সিদ্ধান্ত এটা রাতারাতি ইচ্ছে করলে কোনো প্রেসিডেন্ট বন্ধ করে দিতে পারেন না। আমেরিকার ইতিহাসে দুজন খুব বিখ্যাত প্রেসিডেন্ট ছিলেন, জন এফ কেনেডি এবং মিস্টার বিল ক্লিন্টন। এরা দুজনেই যুদ্ধ বিরোধী ছিলেন, কিন্তু যুদ্ধবিরোধী থাকা সত্ত্বেও তারা কিন্তু পৃথিবীর যুদ্ধ বন্ধে তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেননি। এমনকি মিস্টার ওবামার মতো শান্তিপ্রিয় প্রেসিডেন্ট রাষ্ট্র ক্ষমতায় থাকতেই পাকিস্তানের অ্যাবোটাবাদে সেই মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে ওসামা বিন লাদেনকে খুন করেছিল। এটা হবে মার্কিন পলিসি। অন্যদিকে একবার তেলের যে সিন্ডিকেট, তেল গ্যাসের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য আমেরিকার ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এবং সফল প্রেসিডেন্ট মিস্টার রোনাল্ড রিগান তিনি একটি পদক্ষেপ নিতে যাচ্ছিলেন, আর অমনি তার উপর আততায়ী গুলি চালায়। মানে একটা সতর্ক, তাকে ইচ্ছে করলে মেরে ফেলা যেত, কিন্তু না মেরে তাকে ভয় দেখানোর চেষ্টা করা হয় এবং মিস্টার রোনাল্ড রিগান তিনি ভয় পেয়ে যান। তো একইভাবে ধরুন এই যে ডোনাল্ড ট্রাম্প, তিনিও কিন্তু তার সাধ্যমতো চেষ্টা করেছেন। ইতিপূর্বে আপনারা জানেন করোনার সময়টাতে তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন তিনি বুঝেছিলেন যে এটা একটা ফাঁদ বিশ্বকে ঠকানোর, এবং কর্পোরেট হাউসগুলো সারা পৃথিবীর মানুষকে ভয় দেখে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যবসা করার জন্য যে একটা ফাঁদ পেতেছে, এই ফাঁদের সঙ্গে চীন এবং আমেরিকার কিছু কোম্পানি জড়িত। তো এই কারণে তিনি সরাসরি বললেন যে এটা কোনো রোগ না, একটা ভুয়া, আমি কোনো টিকা ঠুকা কিচ্ছু নেব না। ফলে কি হলো, তাকে কৃত্রিম ভাবে জীবাণুর আক্রমণ তার শরীরে ঘটানো হলো, জোর করে তাকে হাসপাতালে ভর্তি করা হলো এবং তাকে টিকা দিতে বাধ্য করা হলো। এই হলো আমেরিকার প্রশাসন। তো যেটা বলছিলাম যে বাংলাদেশকে নিয়ে মার্কিন প্রশাসন যে ধারাবাহিকতা চালু রেখেছে 1953 সাল থেকে, 1953 থেকে, সেই পলিসিটা হলো বার্মা অ্যাক্ট। অর্থাৎ এখানে তারা রেঙ্গুনে অর্থাৎ বার্মাতে একটা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা চালু করবেন, বার্মাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবেন এবং আমাদের পার্বত্য চট্টগ্রাম এবং আরাকানকে একত্র করে একটি রাষ্ট্র করবেন। এবং তাদের সেই যে 53 সন থেকে এই যে অপকর্ম বা এই যে মন মানসিকতা, এই মন মানসিকতার কারণে আপনি দেখুন সেই পাকিস্তান জমানাতেই আমাদের পার্বত্য জেলাগুলো উত্তাল হয়ে ওঠে। ওখানে শত শত খ্রিস্টান মিশনারি যারা রয়েছে তারা সেখানে তাদের ক্যাম্প স্থাপন করে। ওখানে যারা উপজাতি রয়েছেন তাদেরকে অর্থ এবং অস্ত্র সরবরাহ করা হয় এবং তাদেরকে বলা হয় যে তোমরা স্বাধীন থাকবে, সার্বভৌম থাকবে, তোমরা একটা পাহাড়ি জাতি। 1953 থেকে আপনি দেখুন, 53 আগে এমনকি ব্রিটিশ জমানাতেও কিন্তু সেখানে কোনো গন্ডগোল ছিল না। তো সেই গন্ডগোল পাকিস্তান জমানাতে ছিল। স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু চেষ্টা করলেন, কিন্তু এই যে সন্তু লারমার বাবা মানবেন্দ্র লারমা তিনি সেই বঙ্গবন্ধুর সেই কর্তৃত্ব অস্বীকার করে তিনি সেই প্রথম যে গন্ডগোল শুরু করলেন, পাহাড়ি বাঙালি সমস্যা, এটা জিয়াউর রহমানের কাঁধে এসে পড়লো। জিয়াউর রহমান এটা শক্তি প্রয়োগ করলেন, শান্তি বাহিনীকে দমন করার জন্য সেখানে ক্যান্টনমেন্ট স্থাপন করলেন, একটার পর একটা বাঙালি কমিউনিকে তিনি সেখানে এস্টাবলিশ করলেন, কিন্তু ওই যে বার্মা অ্যাক্ট সেই সমস্যা সমাধান হলো না। পরবর্তীতে যখন আমেরিকার সঙ্গে ভারতের খুব ভালো সম্পর্ক হলো, সেই সম্পর্কের কারণে দেখা গেল যে 1991 সনের দিকে সেখানে একেবারে সশস্ত্র যুদ্ধ শুরু করলো শান্তি বাহিনী এবং ভারত তাদেরকে আশ্রয় দিল, প্রশ্রয় দিল আমেরিকার নির্দেশে। এরপর যখন শেখ হাসিনা সরকার এলো 96-তে, তখন ভারতের সাথে শেখ হাসিনার ভালো সম্পর্কের কারণে সেই যুদ্ধ আপাতত বন্ধ হলো, অর্থাৎ শান্তি বাহিনী আত্মসমর্পণ করলো এবং পার্বত্য শান্তি চুক্তি হলো, কিন্তু সমস্যার কিন্তু সমাধান হয়নি। তো এই যে আমেরিকার যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা 96 থেকে 2001 সন পর্যন্ত রোহিঙ্গার সমস্যা এবং শান্তি বাহিনীর সমস্যা আপাতত চুপচাপ ছিল, কিন্তু এটি আবার 2001 সনে যখন বিএনপি ক্ষমতা আসলো এটি আবার বাড়তে থাকলো, বাড়তে এসে 2010 সনে একবার, আবার 2016 সনে আরেকবার। এই রোহিঙ্গা ক্রাইসিস তৈরি করে আমেরিকা আজকের এই অবস্থানে তারা তাদের যে ডিপ স্টেট পলিসি, সেই পলিসিতে তাদের সকল কাজের
সামনের সারির যে বাধা, সেই বাধাটা হলো শেখ হাসিনা। তো সেই শেখ হাসিনাকে সরিয়ে এখানে ডিপ স্টেট পলিসি বাস্তবায়ন করার জন্য, বার্মা অ্যাক্ট বাস্তবায়ন করার জন্য তারা যখন একেবারে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে, তখন তাদের সামনে দুটো সমস্যা দেখা দিয়েছে। প্রথমত, তারা ভারতের কাছ থেকে কোনো সাহায্য এবং সহযোগিতা তারা পাচ্ছে না। এর কারণ হলো, যে রাষ্ট্রটি তারা করতে চাচ্ছে বাংলাদেশের পার্বত্য অঞ্চল নিয়ে এবং মায়ানমার নিয়ে, বা তারা সেখানে আরাকান আর্মি এবং মানে কোচিন বিদ্রোহীদেরকে দিয়ে, মানে চীন বিদ্রোহীদেরকে দিয়ে, তো সেখানে ভারতের একটা বিরাট সীমান্ত রয়েছে, চীনের একটা সীমান্ত রয়েছে। কাজেই চীনের সঙ্গে আমেরিকার এমনি একটা দাকুমের সম্পর্ক, চীনকে শিক্ষা দেওয়ার জন্য মূলত তারা এই কাজ করছে। কিন্তু তারা যে কাজটি করতে যাচ্ছে তাতে দুটো করে রাজ্য বা তিনটি রাষ্ট্র তারা সেখানে তৈরি করতে হবে তাদেরকে, একত্র তারা করতে পারবে না। এবং সেই কাজ করতে গিয়ে তারা সরাসরি ভারতের সাথে কনফ্লিক্টে জড়িয়ে পড়েছে। ফলে তাদের এই যে বার্মা অ্যাক্ট, এই মুহূর্তে তাদের জন্য বার্মা অ্যাক্ট একদিকে মায়ানমার, আর একদিকে চীন, আর একদিকে ভারত, সব বেঁকে বসেছে। এখন এই মুহূর্তে তাদের প্রধানতম অস্ত্র হলো বাংলাদেশ। ফলে বাংলাদেশে মার্কিন তাবেদার হওয়ার জন্য, মার্কিন তাবেদার সৃষ্টি করার জন্য, সিআইএ এর এজেন্ট বানানোর জন্য এখানে তারা যে কাজগুলো করছে, এটি বলার মতো না। যারা এই নিরাপত্তা বিষয়ে গবেষণা করেন জানেন, তাদের রীতিমতো বিনিদ্র রজনী কাটছে, তারা ঘুমোতে পারছেন না। তো এই যে বিষয়াদি, সেই বিষয়াদি নিয়ে যখনই তিনি প্রথম ক্ষমতায় আসলেন, মিস্টার ডোনাল্ড ট্রাম্প, তিনি মনে করলেন যে এগুলো কোনো সমস্যা না। তিনি এত কিছু তার হয়তো তিনি চিন্তা ভাবনা করেননি, বা তার রাষ্ট্র শক্তি যে এতটা এগিয়ে গেছে সেটা না বুঝেই তিনি এই বাংলাদেশের দায়িত্ব নরেন্দ্র মোদীর উপরে ছেড়ে দিয়ে তিনি চোখ বুঝতে চাইলেন, কিন্তু রাষ্ট্রশক্তি তারাই করতে দিল না। ফলে কি হলো, তিনি যে কাজগুলো বাংলাদেশে করতে চাচ্ছেন সেই ব্যাপারে নরেন্দ্র মোদীর যাকে বলা হয় সমর্থন চেয়ে বসলেন। কিন্তু এটা তো জেলেনস্কি নয়, এটা ভারতবর্ষ। ফলে ভারতবর্ষ কোনো অবস্থাতেই তার কথা মতো সায় দিল না। আর সায় না দেওয়ার কারণে প্রথমে সম্পর্ক খারাপ হলো, এরপর হুমকি ধামকি, তারপরে বাণিজ্য বিরোধ, তারপরে শুল্ক আরোপ, তারপরে তুমি কেন রাশিয়ার কাছে তেল কেনো, ইত্যাদি ইত্যাদি নানা রকম অজুহাত দিয়ে ভারতকে স্কুইজ করার চেষ্টা করলো। আর ভারতকে যত স্কুইজ করার চেষ্টা করছে, ভারত তত আমেরিকার বিরুদ্ধে বিষোদ্গার করার চেষ্টা করছে। এবং এইগুলো নিয়ে আমেরিকা মাঝে মধ্যে নরম হয়, ভারত আরো গরম হয়, আমেরিকা মাঝে মধ্যে গরম হয়, ভারত আরো গরম হয়। এর কারণটা হলো, ভৌগোলিক অবস্থায়, অর্থনৈতিক অবস্থায়, সামরিক দিক থেকে ভারত এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে কোনো অবস্থাতেই তার আর আমেরিকাকে বা ইউরোপকে পাত্তা দেওয়ার এই মুহূর্তে দরকার নেই। তার ইকোনমিটা অনেকটা সেই চন্দ্রগুপ্ত মৌর্যের মতো পর্যায়ে পৌঁছে গেছে। তার ইকোনমিটা এখন অনেকটা মুঘল আমলের মতো হয়ে গেছে। ফলে আমেরিকাকে ভারত আসতে হবে। এমনকি আমেরিকা থেকে ভারত যদি তার এক্সপার্টদেরকে নিয়ে আসে এবং আমেরিকাতে ভারতের যে বিনিয়োগ রয়েছে, সেই বিনিয়োগ যদি ভারত প্রত্যাহার করে নেয়, বিশ্বাস করেন দেশটি উইদিন 1 সপ্তাহের মধ্যে দেউলিয়া হয়ে যাবে। ফলে ভারতের কষ্ট হচ্ছে, রাজনীতি মোকাবেলা করতে গিয়ে তাকে নানা রকম ঝক্কি ঝামেলা পোহাতে হচ্ছে, কিন্তু তারা জিদ ধরে আছে এবং এখনো পর্যন্ত জিদ ধরে এমন একটা অবস্থায় রয়ে গেছেন যে স্বয়ং মিস্টার ডোনাল্ড ট্রাম্প একাধিকবার টেলিফোন করার সত্ত্বেও তিনি ফোন ধরেননি, মিস্টার নরেন্দ্র মোদীর ফোন ধরেননি। এর মধ্যে আবার নরেন্দ্র মোদীর জন্মদিন গেল, ডোনাল্ড ট্রাম্প এখানে শুভেচ্ছা জানালেন, কিন্তু নরেন্দ্র মোদী তার অভিমান ভাঙলেন না এবং কোনো অবস্থায় বাংলাদেশের ব্যাপারে তারা ছাড় না দিয়ে বাংলাদেশ সম্পর্কে, মায়ানমার সম্পর্কে ভারতের যে কঠিন সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের উপরে তারা এখন পর্যন্ত অবিচল রয়েছে। এটা আমেরিকার জন্য একটা বিশাল থ্রেট। এখানে তাদের যে বিনিয়োগ এবং এখানে তাদের যে প্ল্যান, এই প্ল্যান এবং বিনিয়োগ দুটো যদি ভেস্তে যায়, তাহলে পুরো রাষ্ট্র শক্তি রীতিমতো পশ্চিমাদের নিকট চ্যালেঞ্জের মুখোমুখি পড়ে যাবে। এবং সেই রাষ্ট্র শক্তি চ্যালেঞ্জের মধ্যে পড়লে ল্যাটিন আমেরিকাতে তাদের সমস্যা হবে, আফ্রিকাতে তাদের সমস্যা হবে, এবং এখন উত্তাল যে মধ্যপ্রাচ্য, তারা মধ্যপ্রাচ্য কোনো অবস্থাতেই ঠিক রাখতে পারছে না, আমেরিকার উপর নির্ভর করতে পারছে না, কাতার নির্ভর করতে পারছে না। কাতার প্রতি বছর $10 বিলিয়ন আমেরিকাকে দেয়। কাতারে তাদের যে ঘাঁটি রয়েছে
সেই ঘাঁটি রক্ষণাবেক্ষণের জন্য। আর ঘন ঘন অস্ত্র কিনে, এই কয়দিন আগে ডোনাল্ড ট্রাম্প আসলেন, তিনি $234 বিলিয়ন অস্ত্র বিক্রি করে গেলেন কাতারের কাছে। আর সেই অস্ত্র কারা ব্যবহার করবে? ওই কাতারে যারা আমেরিকান সৈন্য রয়েছে তারা ব্যবহার করবে, তাদের বেতন ভাতা কাতার পরিশোধ করে। এত কিছু করার পর ইসরায়েল আক্রমণ করে কাতারকে মাটির সঙ্গে গুড়িয়ে দিয়ে যাচ্ছে, কাতার একটা টু শব্দ করতে পারছে না। একই অবস্থা সৌদি আরবিয়া। ইরাক ইরান যুদ্ধকে কেন্দ্র করে সাদ্দাম হোসেনের ভয় দেখিয়ে জর্জ ডব্লিউ বুশ, জুনিয়র বুশ, সৌদি আরবের পবিত্র ভূমিতে যে মার্কিন সামরিক ঘাঁটি তিনি গড়লেন সেটা এখনো পর্যন্ত বহাল আছে। আর সেই ঘাঁটির যত ব্যয়ভার সৌদি আরবকে বহন করতে হচ্ছে, আর ওই মার্কিন সৈন্যদের যত অস্ত্রশস্ত্র সেটা সৌদি আরবকে কিনতে হচ্ছে, এবং কয়দিন আগেও সৌদি আরব সে অস্ত্র কিনলো। এখন সৌদি আরব আমেরিকার প্রতি নির্ভর করতে পারছে না, এই জন্য তারা আবার একটা মৈত্রী চুক্তি করেছে পাকিস্তানের সঙ্গে, এবং পাকিস্তানের সৈন্যবাহিনীকে তারা ভাড়াটিয়া হিসেবে তাদের দেশে আলাদা ক্যান্টনমেন্টে স্থাপন করার সুযোগ দিয়েছে, এবং রাজকীয় প্রোটোকল থেকে শুরু করে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলো পাকিস্তান সেনাবাহিনীর হাতে সৌদি আরব ছেড়ে দিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যে কিন্তু আমেরিকার সেই অবস্থা নেই, আগের মতো নেই। এবং এটা আগামীতে ইসরায়েলের যদি বাড়াবাড়ি বা নেতানিয়াহুর বাড়াবাড়ি সে কমাতে না পারে, তাহলে মধ্যপ্রাচ্য যাবে। আর অন্যদিকে আফ্রিকার যে দেশগুলোতে মালি, নাইজার, এই সমস্ত দেশে যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো ধীরে ধীরে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অংশগ্রহণ তাদের হাতের বাইরে চলে যাচ্ছে। আর এই যে তাদের এত সমস্যা, সেই সমস্যার মধ্যে তারা যে স্বস্তির নিঃশ্বাসটুকু শেখ হাসিনার পতনের পর ফেলতে চেয়েছিল, যেভাবে তারা পাকিস্তানে ইমরান খানের জমানাতে স্বস্তিতে ছিল না, কিংবা আফগানিস্তানে তারা কখনোই স্বস্তিতে ছিল না, বাংলাদেশ নিয়ে তারা যে স্বস্তি অনুভব করতে চেয়েছিল, সেখানে নরেন্দ্র মোদীর যে আচরণ এটা কোনো অবস্থাতেই